নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2023কে সামনে রেখে আমরা যে প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনামূলক ক্লাস শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। ইতিপূর্বে এর আগের দিন পার্ট 1 ভিডিও দিয়ে দিয়েছি। এই অধ্যায়েরই প্রথম ক্লাসটি পার্ট 1 এর মাধ্যমে আমরা সম্পূর্ণ করেছি। আজ ক্লাস 2 পার্ট 2 এর মাধ্যমে সম্পূর্ণ করব। এর আগের দিন এমসিকিউ প্রশ্নপত্র আপলোড করেছি। আজ আমরা পার্ট 2তে এসিকিউ টাইপের প্রশ্নপত্র এবং বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। বলে রাখি, এই ক্লাসের পিডিএফ কপি এবং অন্যান্য নোটস পেতে হলে আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো ক্লাস শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, পেরেস্ত্রয়িকা বলতে কি বোঝো? সঠিক উত্তর, পেরেস্ত্রয়িকা বলতে পুনর্গঠন, পরিবর্তন এবং সংস্কার সাধনকে বোঝায়। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে বিবেচিত করা হয় বা চিহ্নিত করা হয়? সঠিক উত্তর, 1945 সালের পটসডাম সম্মেলনকে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য লেখো। সঠিক উত্তর, দাতাত হলো উত্তেজনা প্রশমনকারী একটি প্রক্রিয়া, কিন্তু ঠান্ডা লড়াই হলো না যুদ্ধ এবং না শান্তি এমন এক অবস্থা। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ট্রুম্যান নীতি কি? মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 সালের 12 মার্চ এক বক্তৃতায় গ্রিস, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আর্থিক এবং সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন রয়েছে, কুদেতা কি? কুদেতা শব্দটির আক্ষরিক অর্থ হল প্রতিবিপ্লব, অর্থাৎ বলপূর্বক আকস্মিকভাবে বা হঠাৎ সরকারের পরিবর্তন হওয়াকেই বলা হয় কুদেতা। 6 নম্বর প্রশ্ন রয়েছে, কমিনটর্ন কি? সঠিক উত্তর, কমিউনিস্ট রাষ্ট্রগুলির আন্তর্জাতিক সম্মেলনকেই কমিনটর্ন বলা হয়। 7 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? সঠিক উত্তর, বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত যে সংগ্রাম শুরু হয়, আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা তাকে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলে চিহ্নিত করেছেন। ঠিক আছে, মানে ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটো রাষ্ট্রজোটের আলাদা আলাদা যে মতাদর্শ, সেই মতাদর্শ নিয়ে যে সংগ্রামটা শুরু হয়েছিল, সেটাই হচ্ছে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি, অর্থাৎ দুটি মেরুতে অবস্থানরত রাজনৈতিক মতাদর্শের মধ্যে সংগ্রাম। ঠিক আছে, দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, সুয়েজ সংকট কবে দেখা দেয় বা কে কবে সুয়েজ খাল জাতীয়করণ করেন? সঠিক উত্তর, মিশরের প্রেসিডেন্ট নাসের 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করেন এবং সুয়েজ সংকট দেখা দেয় সে বছরই 1956 সালে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, সিওটোর সম্পূর্ণ রূপ কি? সঠিক উত্তর, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন বা দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সংস্থা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, দ্বিমেরুকরণ কাকে বলে? এর আগে আলোচনা করলাম 7 নম্বর প্রশ্নে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি কাকে বলে, সেটাই এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, আচ্ছা। 10 নম্বর প্রশ্ন রয়েছে, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর, 1961 সালে।
1961 সালে সেটি সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়। 11 নম্বর প্রশ্ন রয়েছে, বহুমেরুতা বলতে কি বোঝো? সঠিক উত্তর, আন্তর্জাতিক রাজনীতি যখন একটি বা দুটি রাষ্ট্রের পরিবর্তে একাধিক রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয় তখন তাকে বহুমেরুতা বলে। ক্লিয়ার? 12 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুটি রাষ্ট্রনেতার বা দুজন রাষ্ট্রনেতার নাম করো। সঠিক উত্তর, ব্রিটিশ রাষ্ট্রপতি চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। 13 নম্বর প্রশ্ন রয়েছে, এক মেরুকরণ বলতে কি বোঝো? সঠিক উত্তর, এক মেরুকরণ বলতে এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি মাত্র রাষ্ট্র বা রাষ্ট্র সমবায় সমগ্র বিশ্বের ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে। মানে এর আগে আমরা জানলাম দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির কথা বা দ্বিমেরুতা, সেখানে দুটি রাষ্ট্র দুটি মেরুতে অবস্থান করে বা দুটো মতাদর্শের ভিত্তিতে বিশ্ব পরিচালনা করছে। এরপরে জানলাম বহুমেরুতা, যেখানে একটি বা দুটি নয় অনেকগুলো রাষ্ট্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এবার এক মেরুতা বলতে এখানে বোঝাচ্ছে এমন একটা আন্তর্জাতিক ব্যবস্থা যেখানে কি না একটা মাত্র রাষ্ট্রই পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, যেমন বর্তমানে আমরা বলতে পারি আমেরিকার কথা। 14 নম্বর প্রশ্ন রয়েছে, মার্শাল পরিকল্পনা কাকে বলে? সঠিক উত্তর, মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল 1947 সালের 5 জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য যে পরিকল্পনা পেশ করেন তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। মানে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল 1947 সালে 5 জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা বক্তব্যমালায় ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক অবস্থা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছিল, সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য একটি পরিকল্পনা পেশ করেন, সেটাই হলো মার্শাল পরিকল্পনা। ঠিক আছে? আচ্ছা, 15 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? এর আগেই বললাম, যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা হচ্ছে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য। 16 নম্বর, দেখো, একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করেছি, সেটা হলো দাতাত। কি এই দাতাত? দাতাত হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি। কি বলছে না, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে আমরা জানি একটা পারস্পরিক দ্বন্দ্ব ছিল, মতাদর্শগত দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বটার পরিবর্তে কি হচ্ছে না, সহযোগিতার একটা বাতাবরণ সৃষ্টি হচ্ছে, সেটাই হলো দেতাত। অর্থ কি? মানে এর অর্থ হচ্ছে পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ যে সম্পর্কটা ছিল সেটাকে সহজ করে তোলা। এর জনক হেনরি কিসিঞ্জার দেতাতের জনক। ঠিক আছে? এখান থেকে অনেক প্রশ্ন আসে, এটা ভালো করে দেখবা। এখান থেকে প্রশ্ন হতে পারে দেতাত কাকে বলে, এর অর্থ কি, কিংবা এর জনককে, পুরোটা দেখে রাখতে হবে। 17 নম্বর প্রশ্ন রয়েছে, ছায়াযুদ্ধ বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বা পক্ষী যুদ্ধ তিনটা একই জিনিস। ছায়াযুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ বা পক্ষী যুদ্ধ, সেটা কি বা কাকে বলে? সঠিক উত্তর, প্রত্যক্ষভাবে যুদ্ধে লিপ্ত না হয়ে অপ্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কেবলমাত্র মতাদর্শের ভিত্তিতে যুদ্ধ পরিচালনাকে বলা হয় ছায়াযুদ্ধ। উদাহরণ, ঠান্ডা লড়াই। কি বলছে? ঠিক আছে? আচ্ছা, 18 নম্বর প্রশ্ন রয়েছে,
দেখো 18 নম্বর প্রশ্ন রয়েছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখককে? সঠিক উত্তর কে জে হলস্ট্রি ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখক। এরপর বলেছিলাম এর আগের ক্লাসে জোট নিরপেক্ষতা নিয়ে আলোচনা করব। তো দেখো, জোট নিরপেক্ষতা নিয়ে আমি একটি সম্পূর্ণ আলোচনা করব এখানে। তো প্রথমে বলছে জোট নিরপেক্ষতার সংজ্ঞা। জোট নিরপেক্ষতা হলো জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণ, অর্থাৎ একটা দেশের তার জাতীয় স্বার্থকে অনুসরণ করে স্বাধীন নীতিমালা পরিচালনা করা। এর ইংরাজি প্রতিশব্দ ন্যাম, NAM, অর্থাৎ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন। এর প্রবক্তা মিশরের রাষ্ট্রপতি নাসের, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ প্রমুখ নেতৃবৃন্দ। এই আন্দোলনের একটি নীতি হল মৌল মানবিক অধিকার এবং জাতিপুঞ্জের সনদে বর্ণিত উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি মর্যাদা প্রদান করা। এখান থেকে প্রশ্ন হবে অনেক। প্রশ্ন এর আগেও এসছে উচ্চ মাধ্যমিকে যে জোট নিরপেক্ষতার একটি নীতি লেখো। তো এই দুটো আমি এখানে নীতি আলোচনা করেছি। একটা হচ্ছে মৌল মানবিক অধিকার এবং দ্বিতীয়টি হচ্ছে জাতিপুঞ্জের সনদে বর্ণিত উদ্দেশ্য এবং লক্ষ্যের প্রতি মর্যাদা প্রদর্শন করা। ঠিক আছে? এবং এর প্রবক্তাগুলোর নামও আমি বললাম কে কে ছিলেন। মিশরের নাসের, ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো এবং ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ। ক্লিয়ার? এরপর বলছে দেখো, জোট নিরপেক্ষতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত। প্রশ্ন আসতে পারে, জোট নিরপেক্ষতা কার মস্তিষ্ক প্রসূত বা কার মাথা থেকে বেরিয়েছে? সেটা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর এটা মস্তিষ্ক প্রসূত। মূলত এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, এর নেতৃত্ব দেয় তৃতীয় বিশ্বের দেশগুলি। আচ্ছা, 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে 29টি দেশ বান্দুং সম্মেলন যোগ দেয় এবং সেখানে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। 1954 সালের গৃহীত পঞ্চশীল নীতিগুলি হলো এর মূল উৎস। ঠিক আছে? 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যাকে বেলগ্রেড সম্মেলন বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। বেলগ্রেড সম্মেলন কবে হয়? 1961 সালে। কোথায়? যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে। ঠিক আছে? এটা প্রথম সম্মেলন। এতে মোট 25টি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল। বর্তমানে এই আন্দোলনের সদস্য সংখ্যা 120টি রাষ্ট্র। 120টি রাষ্ট্র। জোট নিরপেক্ষ আন্দোলনের যে সম্মেলন হয়, 11তম সম্মেলন, পরীক্ষা আসতে পারে। 11তম সম্মেলন 1995 সালের 18 অক্টোবর কলম্বিয়ার কার্টাজেনা শহরে অনুষ্ঠিত হয়। ঠিক আছে? বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা হলো দরিদ্র দেশগুলির স্বার্থ ও নিরাপত্তা প্রদান করা। এটি পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার এসছে। এই আন্দোলনের প্রধান লক্ষ্য হলো অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, দেখো, পঞ্চশীল চুক্তি। সেই পঞ্চশীল চুক্তি নিয়ে এবার আমরা আলোচনা করব। 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এর মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। কবে? 1954 সালে। কাদের মধ্যে? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের মধ্যে। ঠিক আছে? এর নীতি বা আদর্শগুলি হলো কি কি? এখান থেকে প্রশ্ন দেয় প্রচুর। তো 1 নম্বর শান্তিপূর্ণ সহাবস্থান, 2 নম্বর অনাক্রমণ, 3 নম্বর
পারস্পরিক সাম্য প্রভৃতি। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন রয়েছে, চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন বছর লাভ করে? সঠিক উত্তর 1971 সালে। 22 নম্বর প্রশ্ন রয়েছে, পেরেস্ত্রয়িকা এবং গ্লাসনোস্ত নীতি দুটির উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গোর্বাচেভ। 23 নম্বর প্রশ্ন রয়েছে, ওয়ারশো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1955 সালের 14ই মে। 24 নম্বর প্রশ্ন রয়েছে, কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ফিদেল কাস্ত্রো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং মন দিয়ে পড়াশোনা করবা। ধন্যবাদ।